তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে, মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে। কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে? এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা। বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি। বেনে বেনে করছি না, বিএনপি নেতারাই করছে, শোনেন। আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন। হাঙ্গারে কাঁঠাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোর খাইসলত হয়ে গেছে। বাংলার মার্টিন লুথার কিং কাঁঠাল রানীর চেয়ে এক ধাপ আগায় সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না, সাথে ফ্রি আলু, ডাল, লবণ, তেলও থাকতি। দেশের সরকারি হিসাবে ধরে নিলাম আনুমানিক 4 কোটি পরিবার আছে। যদিও ফ্যামিলি কার্ড হইলে কারচুপির মাধ্যমে এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে। দেখবেন এই 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয়, তাহলে 35 কেজি খাদ্যদ্রব্য, 35 কেজি সব মিলে সরকারকে 4 কোটি পরিবারের প্রত্যেককে মাসে 35 কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি, লজিস্টিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে। গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এটা কত বড় সংখ্যা, এটা বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না। যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। এই 35 কেজি যদি 4 কোটি দিয়ে গুণ দিই তাহলে 140 কোটি কেজি, 14 লক্ষ টন। সরকারকে বছরে 14 সাথে 12 গুণ করেন, এত লক্ষ টন বা অতিরিক্ত 1.25 কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে। বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে 20 থেকে 25 লাখ টনের মতো, এটা করতে পারে। তাহলে এর তুগলকি কারবার হয়ে যাবে না? দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক, আমরা বলি না তুগলকি কাণ্ড করছে, সবাই ওরে ম্যাড সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো। সেই রকম উদ্ভট সব প্রজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল। বাংলার মার্টিন লুথার একই পথে হাঁটা শুরু করেছে। দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে সেখানে ব্যাপক দুর্নীতি হয়। কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না, পারে গুদাম থেকে খাদ্যশস্য লোপাট হয়ে যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেচে দেয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে। মানুষজনে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য। সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো, জানেন না? সোভিয়েত আমলে, সমাজতান্ত্রিক আমলে, কমিউনিস্ট আমলে, জানেন না, লাইন ধরে ধরে দেওয়া হইতো। তো ওইখানে লাইন দেখলে পাবলিক দেড়ে যেত আর কি। এইটা হবে এখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে, আর লম্বা লাইন, এই লাইন আর শেষ হবি না। সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য। আর এই খাবার বিতরণের লোকজন কোথায়, লোকবল কোথায়, কে বিতরণ করবে? এর কোনো হিসাব আছে? গুদামে খাদ্যদ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা, পচা মাল মানুষজনকে খাওয়াবে, ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেচে দিবে, নিজেরা খাবে আর মাল পানি কামাবে। এটা নিয়ে দেশে ভয়াবহ রাইট লাগবে, দাঙ্গা লাগবে ভবিষ্যতে। বাঙ্গুদের বিয়ে বাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায়। আর আমাদের বাংলার মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়। বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে। টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম, তাই না? টাকা নকল করে ছাপানো অসম্ভব না হলেও অনেক কঠিন কাজ, তাই না? কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন, এটা 2 নম্বর করে ছাপানো একদম সহজ কাজ, 1 2 এর ব্যাপার। এটা যে কেউ পারবে। এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে। ভারতের রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতিপ্রবণ একটা ব্যবস্থা। ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে। এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা। দেখেন, সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার বিতরণ করে না? আমরা কৃষক কার্ড নিয়েও আসিচ্ছি, দাঁড়ান। একটা কৃষক কার্ড করছে যে, জানেন এই কৃষক কার্ডে কি থাকবে জানেন? এই যে দেখেন, এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে, কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে, নাম থাকবে, পাশে আপনারা ছবি থাকবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক, না হলে হচ্ছে বীজ, না কোনো না কোনো কিছু পাবেন, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে। তো এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা। যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানেন। এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা। সেই সারের ডিলারশিপ কে নিবে?
এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়াকামড়ি হয়, মারপিট হয়। এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়েও টেম্পু স্ট্যান্ড পার্টির মধ্যে কামড়াকামড়ি হবে, খুনাখুনি হবে, মারপিট হবে। লিখে রাখতে পারেন, এখনই হয় টেম্পু স্ট্যান্ড নিয়ে মারপিট হয়। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন, তার একটা বই আছে মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা, এটাতে ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না। এটা উনি বলে দিচ্ছেন। এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ, সেটা তার বইয়েতে বিস্তারিত ব্যাখ্যা করছেন। এটা তার বইয়ের ইংলিশ অনুবাদ, সময় থাকলে পড়ে নিতে পারেন। জামাই গোটা বুদ্ধিজীবী নাকি এটা খুব প্রিয় বই, যাই হোক পরিচয় বুঝিছে কিনা খেয়ে জানে। ইবনে খালদুন এতই প্রভাবশালী এবং বিখ্যাত যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান পর্যন্ত তার বক্তব্যে ইবনে খালদুনকে কোট করতেন। শুনেন। I studied economics in college when I was young, and I learned there about a man named Ibn Khaldun who lived 1,200 years ago in Egypt. And 1,200 years ago, he said, in the beginning of the empire, the rates were low, the tax rates were low, but the revenue was great. He said in the end of the empire, when the empire was collapsing, the rates were great and the revenue was low. আজকার একজন ফরাসি পলিটিক্যাল ইকোনমিস্টের সাথে পরিচয় করে দিই, এবং দার্শনিক, তার নাম হচ্ছে ফ্রেডরিক বাস্তিয়াত। তার বইতেও এরকম থিম ব্যাখ্যা করছেন, এটাও ইংরেজিতে অনুবাদ। তার একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে দ্য ইন্টারমিডিয়ারি বা মধ্যস্বত্বভোগী। ওইটাতে উনি ব্যাখ্যা করছেন যে কোন সরকারি আমলা বা কর্মচারীরা একটা সমাজের সবচেয়ে বড় পরগাছা। সরকারি কর্মচারীরা কিছু মনে করেন না, এটা বইপত্রের কথা আমি কইলাম আর কি। ইংরেজ আমলের জমিদারদের চেয়ে বড় পরগাছা বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সাধারণ জনগণ ব্যবসায়ীর টাকায় এদের বেতন ভাতা হয়, আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয়, মাল চুরি করে, টাকা না পেলে কাজ করে না, ফাইল আটকায় রাখে, ফাইল টাকায় ঘুষ নেয়, আবার জনগণকে নিজের চাকর বাকর মনে করে, সান না দেখলে আবার মেজাজ খারাপ করে। সব শেষে কাসাসুল আম্বিয়া থেকে একটা গপ্প শোনাই। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু নিজেকে অনেক ক্ষমতাধর ধনী বাদশা মনে কইরা একবার ঠিক করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে একবেলা খাবার খাওয়াবেন। এইটার জন্য বিশাল রান্নার আয়োজন করলেন, ব্যাপক রান্না টান্না শেষ করে পরিবেশন করে সবাইকে দাওয়াত করতেন। ওই সময় সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসে, সেই তিমি মাছ উঠে এসে পুরা রান্না করে খাবার একাই খেয়ে শেষ করে ফেলে এবং বলে যে এটা তার মাত্র এক বেলার খাবার। এই গল্পের মূল শিক্ষা হচ্ছে, হযরত সুলাইমান যত ক্ষমতাধর বাদশাহী হোক না কেন, আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কোনো সমস্যা ছাড়াই। কোন মানব শাসক যদি নিজেকে গড কমপ্লেক্সে ভোগা শুরু করে সিদ্ধান্ত নেয় সে কোটি কোটি মানুষকে বিনামূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে, সেটা হইলে তার জন্য জীবনে সামনে বড় হোঁচট অপেক্ষা করা, আছাড়ের অপেক্ষা করতেছে। এবার আসেন আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজেট আর কাকে দেওয়া হবে এটা নিয়ে আলাপ করি। বিএনপি বলছে যে প্রথম 50 লাখ পরিবারকে দিবে, ভালো কথা। বিশ্বব্যাংক বলতেছে যে 2025 সালের শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে 1,58,00,000-এর মতো, আর দরিদ্র মানুষের সংখ্যা হবে 3,90,00,000-এর মতো। সো আমরা তো এই অতি দরিদ্র এবং দরিদ্র মানুষদেরকে তো সাহায্যটা দিব, তাই না? তাইলে এই মোট দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা কত? 5,48,00,000 জন। সো বাংলাদেশে গড় পরিবারের সদস্য সংখ্যা সাধারণত ধরা হয় 4.3 থেকে 4.5 জন প্রত্যেক পরিবারে। এটা বাংলাদেশের সরকারি হিসাব এবং আন্তর্জাতিক সংস্থা এটা ব্যবহার করে। আমি মাঝামাঝি ধরে নিচ্ছি 4.5 জন পরিবারের হিসাব। তাহলে 5,48,00,000 এটাকে যদি 4.5 দিয়ে ভাগ করি, তাহলে 1,22,00,000 পরিবার হইতেছে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার। এর মধ্যে মাত্র 50 লাখকে কে নির্বাচন করবে, কিভাবে করবে, কোন ক্রাইটেরিয়া করবে? এই যে হারুন যে কইছে যে হারুনকে বলে আওয়ামী লীগকে ফ্যামিলি কার্ড দেবে, উনকা শুনেন। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকেও হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। এবার আসেন বাজেটের প্রশ্ন। এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে যোগান দিবে? যদি তারা বলে যে আগে যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল সেইটার বাইরে এটা নতুন, তাহলে এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে দিবে? বাংলাদেশ সরকারের বাজেট অলরেডি ওভার এক্সস্টেড। সরকারি বাজেট ডকুমেন্ট যে পড়া শিক্ষা রাখে সে পড়লে বুঝবে সরকারের রাজস্ব আয়ের চাইতে খরচ অনেক বেশি। এছাড়া সামনে অনেক হাসিনার রেখা যাওয়া ঋণের ইনস্টলমেন্ট শোধ করার টাইম হয়ে আসতেছে, শোধ করা শুরু হবে এই 2026 থেকে। এরপর যদি আবার বাংলা মার্টিন লুথার কিং এই সমস্ত দুর্গোগী পরিকল্পনা নিয়ে আসে, তাহলে সরকার কেবলমাত্র একভাবে এটাকে ফাইন্যান্স করতে পারবে, সেটা হইতেছে সরকারিভাবে টাকা চাপানো। এইটা হইলে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি হবে, বাংলাদেশ পুরা রবার্ট মুগাবের জিম্বাবুয়েতে পরিণত হয়ে যাবে।